আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটা মূলত মালয়েশিয়া নিয়ে, মালয়েশিয়া কলিং নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে মালয়েশিয়া আমাদের প্রধানমন্ত্রী ১ম বিদেশ সফর করেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো আপডেট ওইভাবে আসলে পাইতেছি না। এর কারণ কি? কারণ হচ্ছে যে এর আগে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তির মেয়াদ আছে ২৭ সাল পর্যন্ত। এখন সেই চুক্তির যদি কোনো ধারা পরিবর্তন করতে হয়, তাহলে সেটা ২ দেশের আলোচনা করে কিন্তু সেটা পরিবর্তন করতে হবে। আর চুক্তি মোতাবেক যদি লোক পাঠানো শুরু করা যায় তাহলে কিন্তু আমরা খুব দ্রুত লোক পাঠানো শুরু করতে পারবো। এখন সমস্যাটা মূলত কোথায়? সমস্যাটা মূলত কিন্তু চুক্তিও না, লোক পাঠানোও না। মূলত সমস্যাটা হচ্ছে আমাদের দেশের কিছু মিডিয়া এবং কিছু সুশীল তারা বারবার শুধু বলে মালয়েশিয়া সিন্ডিকেট, মালয়েশিয়া সিন্ডিকেট। মালয়েশিয়া সিন্ডিকেট বলে কিছু নাই। এই শব্দটাই হচ্ছে একটা সমস্যা। কারণ হচ্ছে যে দেখেন, সৌদিতে যারা লোক পাঠায় তাদেরও কিন্তু একটা সিন্ডিকেট আছে। অর্থাৎ সৌদি এম্বাসি থেকে এনলিস্টেড হতে হয়। আপনারা যারা জানেন, অনেকগুলো টাকা দিয়ে কিন্তু সেখানে লিস্টেড হতে হয় এবং শুধুমাত্র তারাই কিন্তু সৌদি লোক পাঠাতে পারে। অর্থাৎ ৩,০০০ এজেন্সি যদি বাংলাদেশে থাকে, তাহলে হয়তো সর্বসাকুল্যে ৩০ জন বা ১০০ জন হয়তো, ১০০ এজেন্সি হয়তো সেই সৌদি এনলিস্টেড আছে। তারাই কিন্তু মূলত প্রসেসিংগুলো করে। এবার আসেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আ আ সৌদির খরচ কত? সৌদির খরচ ৩-৪ লাখ টাকা যাত্রীভেদে হয়ে থাকে। মালয়েশিয়ার খরচ কত? মালয়েশিয়াও খরচ কিন্তু ৪-৫ লাখ টাকাই হয় বা ছিল। এখন তারপরে মালয়েশিয়া কেন এত কথা ওঠে? সিন্ডিকেট, সিন্ডিকেট, সিন্ডিকেট এত কেন কথা ওঠে? সিঙ্গাপুরে দেখেন, সিঙ্গাপুরেও কিন্তু একটা সিন্ডিকেট আছে। ৬ জনের একটা লিস্ট আছে। তার বাইরে কিন্তু কেউ লোক পাঠাতে পারে না। আচ্ছা, তার থেকে বড় কথা হলো সেখানে কেন ১২ লাখ টাকা লাগে? এটা নিয়ে কেউ কিন্তু কোনো প্রশ্ন তুলছে না। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর চলছে, কোনো সমস্যা নাই। মানুষ ১২ লাখ ১৩ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর যাচ্ছে এবং মালয়েশিয়ার পাশের রাষ্ট্র কিন্তু। এমন না যে বিমান ভাড়া সেখানে অনেক বেশি। ১২ লাখ ১৩ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর যাচ্ছে, ৪-৫ লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যাবে এবং মানুষ তো যেতে চাচ্ছে কারণ মানুষের ডিমান্ড আছে। মানুষের চাহিদা আছে মালয়েশিয়ার প্রতি। কারণ বাংলাদেশের প্রচুর মানুষ মালয়েশিয়াতে রয়েছে, তারা কাজ করছে। এজন্য অনেকটা বাংলাদেশের মানুষ সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিছু মিডিয়ার কারণে, কিছু মানুষের কারণে এই সিন্ডিকেট, সিন্ডিকেট প্রচার করার কারণে আজকে কিন্তু লোক পাঠানো সম্ভব হচ্ছে না। আর মালয়েশিয়ার দিক থেকেও কিছু সমস্যা আছে। তারা এই যে হুটহাট করে চালু করে, হুটহাট করে বন্ধ রাখে। যদি কন্টিনিউ চালু রাখতো তাহলে আজকে এই আলোচনা বা এই বিষয়গুলো কিন্তু থাকতো না। কি কারণে বন্ধ করে, কি কারণে চালু করে এটা একান্তই তাদের ব্যাপার। কিন্তু একেবারে বন্ধ না করে যদি তারা লোক নেওয়া কম নেয় বা পারমিট কম ইস্যু করে তাহলেই কিন্তু হয়। এই যে বন্ধ করে দেয়, আবার চালু করে, এতে কিন্তু বেশি ঝক্কি ঝামেলা মালয়েশিয়া নিয়ে আমাদের পোহাতে হয়। মালয়েশিয়ার ওয়েদার, জীবনযাপন, খাওয়া-দাওয়া বিভিন্ন কারণে কিন্তু বাংলাদেশের মানুষ বেশিরভাগ মালয়েশিয়া যেতে চায়। অর্থাৎ মালয়েশিয়া এখন কিন্তু যাওয়া বন্ধ নেই। আপনারা গতদিনও দেখছেন ৭১ জন মালয়েশিয়া বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ব্যাক করছে। এরা কিভাবে যাচ্ছিল? এরা টুরিস্টে যাচ্ছিল। এখন এই টুরিস্টে কেন যায়? কারণ যেহেতু ওখানে ডিমান্ড আছে। ওখানে অনেক অবৈধ লোক কাজ করতে পারে বা আছে, যার কারণে কিন্তু তারা যায় এবং কাজ করতেছে। রেগুলার ফ্লাইট হচ্ছে বাংলাদেশ থেকে। হয়তো কোনো একটা বিশেষ কারণে হয়তো ১ টা ২ টা দিন আপনারা নিউজ দেখেন, দেখে পাগলের মতন সেটা প্রচার করতে থাকেন, নেগেটিভ প্রচার করতে থাকেন। এতে দেশেরও ক্ষতি হয়, এই যে সেক্টর মানুষ বিদেশে যায় তাদেরও ক্ষতি হয়। এভাবে চলতে থাকলে বাংলাদেশের যে পপুলেশন তারা কিন্তু বিদেশে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, রেমিটেন্স কিন্তু কম আসতেছে। মূলত আমাদেরকে এসব ব্যাপারে আরো সচেতন হতে হবে। কোনটা আ সমস্যা আর কোনটা প্রচার করলে দেশের জন্য সমস্যা হবে সেগুলো বুঝতে হবে। তো যাই হোক, আ রেগুলার মানুষ যাচ্ছে মালয়েশিয়ায়, স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, টুরিস্টে যাচ্ছে। আমরাও রেগুলার এখান থেকে স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসায় মানুষ প্রসেস করতেছি। তারাও যাচ্ছে। বাট মানুষ কলিংয়ে যেতে চায়। কলিংয়ে গেলে তারা যাওয়ার পর তারা কাজের একটা নিশ্চয়তা পায়, কাজ করতে পারে। এখন মালয়েশিয়ায় বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষের ফার্স্ট চয়েস হচ্ছে মালয়েশিয়া। ওয়েদার, খাবার-দাবার, পরিবেশ, মন মানসিকতা সবকিছু মিলায়ে। কিন্তু শুধু কিছু মানে লোকের সমস্যার কারণে মালয়েশিয়া চালু করা যাচ্ছে না। এখানে চুক্তিও কোনো সমস্যা না, সিন্ডিকেটও কোনো সমস্যা না। মূলত কিছু মানুষের ওই প্রচারণা, অপপ্রচার, সিন্ডিকেট, সিন্ডিকেট, সিন্ডিকেট। সিন্ডিকেট বলে কিছু নাই আসলে। একটা গ্রুপ কাজ করবে, একটা গ্রুপ কাজের বাইরে থাকে, বা তারা পরোক্ষভাবে কাজ করবে। এটাই কিন্তু সব সেক্টরেই হয়ে আসতেছে। কোন দেশে সবাই লোক পাঠাতে পারে? আপনি আসেন ইউরোপের ক্ষেত্রে, কয়টা এজেন্সি ইউরোপের লোক পাঠায়? সব তো এজেন্সির বাইরের লোকরাই ইউরোপে লোক পাঠায়। তাহলে ইউরোপের সিন্ডিকেট কোথায়? তাই না? ইউরোপে আরএল যারা আরএল নিছে তারা কেন পাঠাতে পারে না? আরএল এর বাইরের লোকরা কেন ইউরোপের লোক পাঠায়? তো প্রত্যেকটা দেশেরই কিছু সিস্টেম, কিছু সীমাবদ্ধতা আছে। এই অপপ্রচারের কারণে কিন্তু আজকে আমরা লোক পাঠাতে পারতেছি না। তো এরপরে মালয়েশিয়া থেকে একটা টিম আসতেছে। আমরা আশা করব বাংলাদেশ সরকার দ্রুত বিষয়টা গুরুত্ব বিবেচনা করে যত জটিলতা আছে সব সমাধান করবে।
ওই কে কী বললো, কোন হলুদ মিডিয়া কী বললো, ওদিকে না তাকায় কোন সাংবাদিক কী বললো, কোন বুদ্ধিজীবী কী বললো। কারণ তাদের তো বিদেশি টাকায় চলে, তারা তো এদেশের জনগণ না, তারা এদেশের টাকায় চলে না, তারা এদেশের ভালো মন্দ চিন্তা করে না। বিদেশ থেকে যে দেশ তখন টাকা দেয় তখন তারা সেই বক্তব্যটা দেয়। ওগুলো সরকারের না দেখে জনগণের কিসে ভালো হবে, দেশের কিসে ভালো হবে, সেগুলো ফলো করে আমাদের দ্রুত মালয়েশিয়া বাজার খুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। তো আমরা এখন পর্যন্ত ট্যুরিস্টের কাজ করতেছি, পাশাপাশি স্টুডেন্টের কাজ করতেছি। আপনারা যারা দ্রুত সময়ে স্টুডেন্ট ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যেতে চান, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। পাশাপাশি খুব শিগগিরই কলিং চালু হবে বলে আমরা আশা করতেছি। কলিং চালু হলে আমরা প্রচুর পরিমাণে আমাদের অ্যাপ্রুভাল করা আছে, আমরা মালয়েশিয়াতে প্রচুর শ্রমিক পাঠাবো। আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের নাম্বারটি সেভ করে রাখবেন। পরবর্তীতে আবার কথা হবে। মালয়েশিয়ার কোনো আপডেট পাইলে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। এ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন আশেপাশের মানুষকে। আল্লাহ হাফেজ।